আচ্ছা, যুদ্ধ যুদ্ধ হলে কেমন হয় বলুন তো? দেখতে খুব ভালো লাগে, তাই না? যেমন উড়ি সেক্টরে যদি যুদ্ধ হয়, ধরুন হেলিকপ্টার চলছে, সেখান থেকে নেমে আসছেন একজন একজন করে সেনা, তারপরে পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, সঙ্গে ঢিসুম ঢিসুম, এই তো একটা যুদ্ধ যুদ্ধ কনসেপ্ট। কিন্তু বাস্তবে যুদ্ধটা যদি হয়, তাহলে ভারতের টাকা আছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার? যুদ্ধ হলে অর্থনীতিতে কতটা ধাক্কা লাগতে পারে সেই ধারণা কি আছে সবার? যুদ্ধ আমরা টিভিতে দেখেছি, গল্পে পড়েছি, কোনো কোনো সময় আমরা অনেকটা অনুমান করে নিই যে একের পর এক হেলিকপ্টার নেমে আসছে, সেনা ঝাঁকে ঝাঁকে নামছেন সেই হেলিকপ্টার থেকে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। কিন্তু এটা কিন্তু আসল যুদ্ধের পর যে ছবিটা দেখা যায়, বা যে যুদ্ধের আসল ছবিটা, সেটা কিন্তু একদম সেরকম নয়। ভারতের কাছে টাকা রয়েছে, ভারতের জিডিপি কত এই মুহূর্তে দাঁড়িয়ে, একটা ধারণা হয়তো আমার মনে হয় প্রত্যেকেই ভাবছেন যে যদি যুদ্ধ হয়, যেমনটা আমরা 1965-এ দেখেছি, 1971-এ দেখেছি, বা 1999-এ কার্গিলের সময় দেখেছি, চালের দাম কত হতে পারে কোনো আইডিয়া আছে কি? তখন মানুষ কি খাবে? 200 টাকা কেজি চাল, নাকি গুলি গোলা এগুলো চিবিয়ে চিবিয়ে খাবে? আমরা এই পুরো দিকটা নিয়ে আলোচনা করব যে যুদ্ধ হলে কতটা চাপ পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের পকেটে, বা আপনি যে চালটা আজকে 50 টাকা কেজিতে খাচ্ছেন, সেটা কত টাকা দামে আপনাকে কিনতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। সুপর্ণবাবু, স্বাগত জানাই আপনাকে। এই যে যুদ্ধের একটা ডেফিনেশন, যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, হেলিকপ্টার থেকে নেমে আসছে ঝাঁক ঝাঁক সেনা, ব্যাপারটা তো সেরকম নয়। ভারতের কি আদৌ টাকা আছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার? ইন্দিরা, প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কতগুলো শব্দ প্রয়োগ করেছেন এবং খুব স্বাভাবিক প্রশ্ন রেখেছেন যে ভাত খাবেন না গুলি খাবেন, এটাই বোধহয় আপনি প্রশ্ন করেছেন। এবং আমার বোধহয় আপনার চ্যানেলের এবং আমার প্রথমেই বোধহয় অনুষ্ঠানটা শুরু করার আগে যারা দেখছেন আজ তাক, আপনার চ্যানেল অনেকে দেখেন, প্রথমেই বোধহয় বোঝা উচিত যে তারা হয়তো প্রথমেই এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, স্বাভাবিক কথা বললেই হয়তো মাঝে মাঝে দেশবিরোধী তকমা লেগে যেতেও পারে, কিন্তু সেই রিস্কটা নিয়েও যেরকমভাবে আপনারা এই অনুষ্ঠানটা করছেন, আমি আপনার কথায় প্রথম শব্দটা বলি, আমি আপনার সাথে সহমত। তার কারণ জীবনটা একটা বায়োস্কোপ নয়, জীবনটা মাটিতে দাঁড়িয়ে। সুতরাং যুদ্ধ কি, আমরা যুদ্ধ কথা বলছি, সত্যি কি আমরা যুদ্ধের জায়গায় আছি? যুদ্ধের জায়গায় আছিও, তার সঙ্গত কারণগুলোও বলবো, আবার যুদ্ধের জায়গায় নেই, তার সঙ্গত কারণগুলো আমি আপনাকে বলবো যখনই আপনি আমাকে জিজ্ঞেস করবেন। যদি আজকে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করতে যায়, সব থেকে বেশি চাপটা কোথায় আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে খালি পাকিস্তানের সাথে নয়, যদি পাকিস্তান বা চায়না কারোর সাথেই আমি যুদ্ধ করতে যাই, সমস্যার জায়গাটা হচ্ছে যে যদি এখন হচ্ছে এই একটা ইন্টিগ্রেটেড বা অন্তর্নিহিত পৃথিবীতে প্রত্যেকেই একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এবং ভারত বিশেষ করে তেলের জন্যে কিছু কিছু রাষ্ট্র থেকে আমরা তেল আমদানি করি, বা ডিফেন্সের জিনিসপত্র আমরা ইম্পোর্ট করি, বা বাণিজ্যের কারণে আমরা অনেকের সাথে যুক্ত। এবং খুব ছোট উদাহরণ দিয়ে বলবো, ধরুন আজকে এই পাকিস্তানের সাথে এই যে পেহেলগামের পরে যে সমস্যাটা হয়েছে, পাকিস্তান তার আকাশপথটা আমাদের প্লেনের জন্য বন্ধ করে দিয়েছে। তাহলে আমার প্লেনটা যদি ইউরোপ বা আমেরিকায় যদি যেতে চায়, তাহলে যদি পাকিস্তানের আকাশ দিয়ে যায়, তাহলে টিকিটের দাম যতটা কম থাকবে, পাকিস্তানের আকাশপথটা না পড়ে গেলে বিকল্প যেই পথ খুঁজতে হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বেশি তেল লাগছে, তার কারণ বেশি যাত্রা, বেশি অনেক পথটা দূরস্থ হয়ে যাচ্ছে, এবং মানুষ টিকিটের দাম বাড়ছে, মানুষ কিন্তু অসুবিধায় পড়ছে। এক, দুই হচ্ছে যে এই যে যখন ভারতবর্ষ যদি তার কারণ আমরা আগে যেরকমভাবে বলেছিলাম, মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছি আলোচনার জন্য, 65 সালে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, 1965, 1971 বাংলাদেশের মুক্তিযোদ্ধার জন্য, তারপরে 1999 কার্গিল। 1965 যেটা, সেটা 17 দিন সেটা আপনার চলেছিল। তারপরে আপনার বাংলাদেশেরটা প্রায় 13 দিন চলেছিল, এবং কার্গিলটা হচ্ছে প্রায় 2 মাস। কিন্তু তা সত্ত্বেও এই যে প্রথম 1965 বা 1971 সময় যেটা হয়েছিল,
ভারতকে কিন্তু অনেক চড়া দাম দিতে হয়েছিল, বিশেষ করে 71-এও দাম দিতে হয়েছিল। তার কারণ সবাই আমরা রাশিয়ান ব্লকের, সোভিয়েত ইউনিয়ন তখন ছিল, করেছি বলে, এবং অনেকেই কিন্তু স্যাংশন বা যে না ভারতের সাথে সম্বন্ধ আমরা রাখবো না, সেই জন্য যুদ্ধের পরে কিন্তু অনেক অসুবিধের সৃষ্টি আমাদের কিন্তু হয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি কার্গিলের মতো ছোট কিছু হয় তাহলেও সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী যদি কোনো যুদ্ধ হয় তাহলে ভারতবর্ষ কিন্তু সেখানে, ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই আমরা দেখছি এই যে রাশিয়া ইউক্রেন চলছে, বা আমেরিকা আজকে ইরাক দিয়ে শুরু আফগানিস্তান, গোটা বিশ্বের নিরিখে আসবো, আমি ভারতবর্ষের নিরিখে একটু আলোচনা করি। ভারতবর্ষ হচ্ছে আজকে যদি একটা যুদ্ধ বাঁধে, যদি একটা যুদ্ধ বাঁধে, তাহলে তো ভারতকে প্রচুর গোলা বারুদ কিনতে হবে। ভারতবর্ষ তখন কি করবে? এই 140 কোটির ওপর বেশি মানুষ ভারতবর্ষের, তাদের জন্য প্রকল্প চালাবে, চাল কিনবে, গম কিনবে, নাকি গোলা বারুদ কিনবে? খুব সঠিক প্রশ্ন ইন্দিরা। প্রথম কথা হচ্ছে মানে আমি বলছি যে দেশের কতগুলো মৌলিক জিনিস আছে, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো। যখনই কোনো যুদ্ধের জন্য করছেন আপনি তখন হয় টাকাটা ধার করবেন, বা যে টাকাটা আপনি এইগুলোর জন্য খরচ করার কথা চিন্তা করেছেন সেগুলো সেই দিকে আপনি রুট করে দেবেন। সুতরাং সেই জন্য সবসময় দেশের জিনিসটা ব্যাহত হয়। এক, মুদ্রাস্ফীতির একটা প্রচণ্ডভাবে হয়। তার কারণটা হচ্ছে যে আপনি দেশের যে আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, অনেক সময় দেখা যাবে যে সেটাকে আপনি হয়তো সাহায্য করতে পারছেন না, কিন্তু আপনাকে অনেকটা আমদানি করতে হচ্ছে, সেটাতেও কিন্তু আপনার খরচাটা। তার কারণ আজকে যদি আমার সামনে যে কাগজটা আমি দেখতে পাচ্ছি, যদিও আমার কাছে যে বিদেশি মুদ্রা, বিদেশি মুদ্রা বা ফরেক্স ইংরেজিতে, সেটা হচ্ছে আমার $620 বিলিয়ন, মানে 620 আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি, তার তুলনায় যদি ঋণের যে অনুপাতটা দেখি সেটা কিন্তু ভীষণই হাই, সেটা প্রায় 82%। এক, যদিও মুদ্রাস্ফীতিটা একটু কন্ট্রোল করা গেছে যে এখন 5 থেকে 6% আছে, কিন্তু আমরা এই যে তেল বা টেকনোলজি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ভীষণভাবে এই অয়েল, মানে ওপেক কান্ট্রিগুলো উপরে নির্ভরশীল। রাশিয়া আমাদের সাহায্য করে হয়তো তেল দিয়ে, বা আমরা ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স, ইউএসএ, ইসরায়েলের উপর নির্ভরশীল। সুতরাং ইন্ডিয়া কিন্তু যদিও মানে 1960 বা 1999 থেকে আমাদের অর্থনীতি অনেকটা মজবুত হয়েছে, কিন্তু যুদ্ধ কখনো এসে, যতই মজবুত অর্থনীতি থাকুক, যুদ্ধ কখনোই প্রথম একটা চয়েস হতে পারে না। এবং কখন আমরা যুদ্ধ করতে পারবো? নিশ্চয়ই পারবো। কখন? যদি আমাদের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষ যদি সারা পৃথিবীকে বোঝাতে পারেন যে ভারতবর্ষ আগ্রাসী নন, তারা নিজের সুরক্ষার জন্য কিন্তু কোনো কিছু করছেন, তাহলে অন্য দেশরা কিন্তু আমাদের উপরে কিন্তু কোনো চুক্তি আরোপ করবে